শিক্ষার্থীবৃন্দ, আমরা তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর আধুনিক কালে দূরপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় চীন জাপান যুদ্ধ 1894-95, রুশ জাপান যুদ্ধ 1904-05। আমরা আজকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। একটা চীন জাপান যুদ্ধ 1894-95 আর একটি রুশ জাপান যুদ্ধ 1904-05। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা ইতিপূর্বেই শগুন যোগ সম্পর্কে আলোচনা করেছি। আমরা সেখানে বলেছি যে শগুন যোগে 1603 থেকে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত জাপান এক প্রকার রুদ্ধদ্বার নীতি অবলম্বন করে চলার পরিকল্পনা গ্রহণ করেছিলেন, যা আমরা ইতিপূর্বেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলোচনা করেছি। শগুন যুগের রুদ্ধদ্বার নীতি পরিহার করে মেইজি জাপান আমেরিকা ও ব্রিটেনের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে এবং সেই সঙ্গে কোরিয়ার তোরণ দিয়ে এশিয়ার ভূখণ্ডে সাম্রাজ্য বিস্তারে অগ্রণী ভূমিকা পালনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। তাই মেইজি জাপানের বৈদেশিক নীতির দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল, একটি অর্থনৈতিক সমৃদ্ধি এবং দ্বিতীয়টি সাম্রাজ্যবাদিতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে মেইজি জাপানের যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি ছিল তা অনেকেই তিনটি গুরুত্বপূর্ণ কারণ হিসাবে অভিহিত করেছেন। এই তিনটি কারণ আমরা সর্বাগ্রে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রথম হলো অত্যধিক জনসংখ্যা, 1 নম্বর। 2 নম্বর হলো আবাদি জমির পরিমাণ অল্প বা কম। 3 নম্বর হলো প্রাকৃতিক সম্পদের স্বল্পতা। এই তিনটি কারণ আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। জাপানে আমরা দেখতে পাবো 1872 সালে জাপানের জনসংখ্যা 33 মিলিয়ন। 1920 সালে জনসংখ্যা দাঁড়ায় 56 মিলিয়ন। এই 48 বছরে তার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল 23 মিলিয়ন। গড়ে যদি আমরা হিসাব করি তাহলে দেখতে পাবো যে প্রতি বছরই বৃদ্ধি পায় 0.5 মিলিয়ন। 1920 সালে জাপানে প্রথম সেন্সাস অনুষ্ঠিত হয়। তার পূর্বে 1872 সালে জনসংখ্যা আনুমানিক একটি হিসাব করা হয়, তার জনসংখ্যা ছিল 33 মিলিয়ন। আর 1920 সালের সেন্সাস রিপোর্ট অনুসারে তার জনসংখ্যা দাঁড়ায় 56 মিলিয়ন। অতএব 48 বছরে তার জনসংখ্যায় 23 মিলিয়ন যে বৃদ্ধি পেয়েছিল, যা আমরা দেখতে পাবো গড়ে জনসংখ্যা বৃদ্ধির হার 0.5 মিলিয়ন। এই অবস্থায় আমরা দেখতে পাবো মেইজি সরকার জাপানের শুধুমাত্র জনসংখ্যা এই সময়ে যে বৃদ্ধি পেল এটার কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মেইজি জাপানে চিকিৎসা ব্যবস্থা উন্নত করার চেষ্টা বা চিন্তা করা হয় এবং চিকিৎসা ব্যবস্থার প্রচুর উন্নতি সংগঠিত হয়। এই চিকিৎসা উন্নতি ঘটার ফলে সেখানে মৃত্যু হার কমে যায়, যার ফলে জনসংখ্যা দ্রুত গতিতে দেশটিতে বৃদ্ধি পেতে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়টি পরিষ্কার হব যে 1872 সাল 1920 সাল এই যে অবস্থাটুকু, এই সময়ের মধ্যে 56 অর্থাৎ 56 মিলিয়ন বৃদ্ধি পাচ্ছে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাবো যে প্রতি বছরে গড়ে আমরা হিসাব করে দেখলাম যে 0.5 মিলিয়ন বৃদ্ধি পাচ্ছে। এই 0.5 মিলিয়ন যে বৃদ্ধি পাচ্ছে, এই 0.5 মিলিয়ন বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতেই প্রতি বছরে এই পরিমাণ বৃদ্ধি পেলে তাহলে কেন বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদের দেখতে হবে। যে তাদের জনস্বাস্থ্যের যে বিষয়টি রয়েছে, জনস্বাস্থ্যের উপর তারা অত্যধিক গুরুত্ব প্রদান করেছেন এবং এই গুরুত্ব প্রদান করার প্রেক্ষিতেই তাদের
এই জনসংখ্যা দ্রুত গতিতে আরো বৃদ্ধি পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে এই অবস্থায় মেইজি সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হলো আবাদি জমির পরিমাণ কম। আমরা ইতিপূর্বেই জানি যে জাপানের যে ভূমি ব্যবস্থাপনা রয়েছে সেখানে মাত্র 15%, সেখানে মাত্র 15% ভূমি তারা ব্যবহার করতে পারে, অর্থাৎ চাষাবাদের জন্য ব্যবহার করতে পারে, 15% ভূমি তারা বসবাসের জন্য ব্যবহার করতে পারে, আর 70% যে ভূমি রয়েছে এই 70% ভূমি তারা কি করতে পারে, ব্যবহার করতে পারে না, অর্থাৎ ব্যবহারের অনুপযোগী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে যে 15% ভূমি তারা আবাদযোগ্য ভূমিতে, 15% জমি তারা আবাদযোগ্য ভূমিতে পরিণত করেছে, আর 15% ভূমিতে তারা বসবাসের উপযোগী করেছে, আর 70% ভূমি তাদের বসবাসের অনুপযোগী। অতএব এই অবস্থায় আমরা দেখতে পাবো যে জমির পরিমাণ কম এবং স্বল্পতা। এই কারণে আমরা দেখতে পাবো আবাদযোগ্য জমির পরিমাণ যে সময় তারা বৃদ্ধি করতে না পারবে, বর্ধিত বা ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য যে খাবারের সংস্থান, এই খাদ্য সংস্থান করা তাদের পক্ষে সম্ভব হবে না। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ধিত জনসংখ্যার জন্য তাদের আবাদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি করা দরকার, কিন্তু তাদের এই বর্ধিত জনসংখ্যার জন্য, ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য তাদের যে খাবার, এটা তারা সংগ্রহ করতে পারছে না, কারণ তারা এই ভূমির পরিমাণ বৃদ্ধি করতে পারছে না। অতএব পাশাপাশি কোনো স্থানে তাদের ভূমি অথবা সেখান থেকে খাদ্য সংগ্রহ করার একটি চিন্তা বা চেষ্টা তাদের মধ্যে অব্যাহত থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে মেইজি সরকারের এই শুধুমাত্র জমির পরিমাণ স্বল্প নয়, প্রাকৃতিক সম্পদেরও স্বল্পতা বিদ্যমান ছিল। মেইজি সরকার জাপানের অর্থনীতি শিল্প ভিত্তিক করে, অথচ গোড়ার দিকে মেইজি সরকার জাপানের শিল্পোন্নতির উপযোগী প্রাকৃতিক সম্পদের সেখানে অভাব ছিল। যেমন আমরা দেখতে পাবো জাপানে কয়লা, লৌহ, বক্সাইট, ফসফেট, পটাশিয়াম, সল্ট এগুলোর প্রচন্ড অভাব রয়েছে বা এইগুলো নাই। শিল্প ব্যবহারযোগ্য 33 প্রকার ধাতব দ্রব্যের মধ্যে জাপানের অধিকারে ছিল মাত্র 6 প্রকার, অবশিষ্ট ছিল আমদানি সাপেক্ষে বা আমদানির উপর নির্ভরশীল। এছাড়াও জাপানে 95% পেট্রোলিয়াম, 78% লবণ, 20% খাদ্যদ্রব্য আমদানি করতে হতো। কাজেই জাপানের নিকট বিদেশি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্য কত প্রয়োজন ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে জাপান এই অবস্থায় তারা যে কাজটি করেছিলেন, অতএব জাপানের এই সময়ে যে কাজটি করা প্রয়োজন তারা মনে করেছেন, সেটা হলো কোরিয়াতে জাপানের আধিপত্য বিস্তার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব কোরিয়াতে জাপানের আধিপত্য বিস্তার, এটার মূল কারণ কি ছিল সেটা আমরা একটু পরে বলছি। আমরা দেখে নিব যে এখানে সুগম শাসন আমলে পাশ্চাত্য দেশগুলোর সাথে আমরা দেখব যে জাপানের কিছু অসম সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। মেইজি সরকার এই সমস্ত অসম চুক্তি বা সন্ধি পরিবর্তনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট পাশ্চাত্য দেশগুলোতে ইয়াকুরার নেতৃত্বে একটি মিশন প্রেরণ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন। এই মিশনের সদস্য সংখ্যা ছিল 48 জন। অবশিষ্ট 1871 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে এই মিশনের সদস্য সংখ্যা ছিল 48 জন। মিশনটি 1871 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে যাত্রা শুরু করে, প্রথমে আমেরিকা, পরে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে কূটনৈতিক তৎপরতা পরিচালনা করে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো বাস্তব সত্য যে 1873 সালে মিশনটি ব্যর্থ হয়ে দেশে প্রত্যাবর্তন করে। পাশ্চাত্য শক্তিবর্গ চুক্তিগুলোকে কোনোভাবেই পরিবর্তন করতে অস্বীকৃতি জ্ঞাপন করে, ফলে জাপানের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়। তাই মেইজি সরকারের বলিষ্ঠ পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি অনুসরণ করতে হয়। এই নীতি অনুসারে 1874 খ্রিস্টাব্দে জাপান চীন অধিকৃত ফরমোজা দ্বীপে আক্রমণ করে। ফরমোজার বর্তমান নাম তাইওয়ান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফলে লুসু দ্বীপ জাপানের অধিকারে আসে। 1875 খ্রিস্টাব্দে 1875 খ্রিস্টাব্দে উত্তর কিউরাইল দ্বীপপুঞ্জ এবং 1876 খ্রিস্টাব্দে বনিন দ্বীপপুঞ্জ জাপান অধিকার করে এবং জাপান কোরিয়ার উপর রাজনৈতিক প্রভাব বিস্তারে উদ্যোগী হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে কোরিয়াতে জাপানের আধিপত্য বিস্তারে এখানে মুখ্য উদ্দেশ্য ছিল। এখন আমরা ডিটেলস আলোচনা করে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে
কোরিয়াতে জাপানের আধিপত্য বিস্তার কারণটা কি ছিল? কোরিয়া হলো ভৌগোলিক অবস্থানগত দিক থেকে আমরা দেখতে পাবো জাপানের উত্তরে এটি অবস্থানগত কারণেই এর সাথে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এবং আমরা দেখব যে জাপানের জনসংখ্যা যেহেতু বেশি, কোরিয়াতে প্রচুর ধান উৎপাদিত হতো এবং খাদ্যশস্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান ছিল কোরিয়া। অতএব এই কোরিয়াতে যদি তারা আধিপত্য বিস্তার করতে পারে তাহলে এই অঞ্চল থেকে তারা অতি সহজেই তাদের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্যের যোগান সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখতে পাবো, চীন তখন কি অবস্থায় ছিল। চীন কোরিয়ার একটি করদ রাজ্য হিসাবে গণ্য করত। চীন কোরিয়ার একটি করদ রাজ্য হিসাবে গণ্য হতো। চীন যেন কোরিয়াকে বিদেশি প্রভাব মুক্ত করে, এই কারণে জাপান তার উপর চাপ প্রয়োগ করা শুরু করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে জাপান কিন্তু তাদের উপর চাপ প্রয়োগ করা শুরু করে যে কোরিয়াতে জাপানের আধিপত্য বিস্তার কোরিয়ার ভৌগোলিক অবস্থানের কারণে 1 নম্বর, 2 নম্বর এই অবস্থায় তারা রাজনৈতিক এবং ভৌগোলিক কারণে, এমনকি আমরা দেখতে পাবো সেখানে প্রচুর খাদ্যশস্য উৎপাদিত হতো। এই বর্ধিত খাদ্য সংগ্রহের জন্য কোরিয়ার উপর তাদের নজর বা দৃষ্টি নিপতিত হয়। এখন চীনকে তারা প্রস্তাব করে চীন যেন কোরিয়াকে বিদেশি প্রভাব মুক্ত করে, অর্থাৎ চীন জাপানকে প্রস্তাব উত্থাপন করে চীন যেন কোরিয়াকে বিদেশি প্রভাব মুক্ত করে। আমরা ইতিপূর্বেই জানি যে কোরিয়া কিন্তু চীনের করদ রাজ্য হিসেবে গণ্য করা হতো। অতএব এই অবস্থায় চীনের নিকট জাপান যে সমস্ত প্রস্তাবগুলি উপস্থাপন করে তার মধ্যে অন্যতম ছিল চীন যেন কোরিয়াকে বিদেশি প্রভাব মুক্ত করে, প্রশাসনিক সংস্কার সাধন করে এবং কোরিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান করে। কিন্তু চীন জাপানের এই সমস্ত কথায় কর্ণপাত করেনি। অতএব এই অবস্থায় আমরা দেখতে পাবো চীন এবং জাপান এই দুটো দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটার পর পশ্চাৎ হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় 1875 খ্রিস্টাব্দে একটি জাপানি প্রতিনিধি দল বাণিজ্যের সম্ভাবনা দেখার জন্য কোরিয়া গমন করেন এবং চীনের প্ররোচনায় জাপানি দলের উপর বোমাবর্ষণ করা হয়। ফলে জাপান কোরিয়ার আভ্যন্তরীণ বাণিজ্যে হস্তক্ষেপ করে। অতএব কোরিয়ার আভ্যন্তরীণ বাণিজ্যে হস্তক্ষেপ করার প্রেক্ষিতে 1876 সালে জাপান এবং কোরিয়া এ দুটো দেশের মধ্যে একটি মৈত্রী বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1876 খ্রিস্টাব্দে জাপান এবং কোরিয়া এ দুটো দেশের মধ্যে যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়, এই মৈত্রী চুক্তির মাধ্যমে আমরা দেখতে পাবো দেশ দুটি তাদের মধ্যে সম্পর্ক উন্নত করার চেষ্টা করে। কিন্তু আমরা জানি যে এটা অর্থাৎ কোরিয়া চীনের করদ রাজ্য হিসেবে গণ্য হয়েছিল। অতএব এমত অবস্থায় চীন কখনো মনে করেনি যে কোরিয়া জাপানের সাথে এই ধরনের চুক্তিতে আবদ্ধ হবে। অতএব এই কারণে চীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকেও চাপ প্রয়োগ করে যে তারাও যেন কোরিয়ার সাথে এই ধরনের একটি চুক্তিতে স্বাক্ষর করে। এবং তারা যে চুক্তিতে স্বাক্ষর করে, অর্থাৎ জাপান এবং কোরিয়া যে চুক্তিতে স্বাক্ষর করে, সেই চুক্তিতে বা মৈত্রী চুক্তিতে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব হিসেবে বিবেচিত করা হয় সেটা হলো জাপান কোরিয়াকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা প্রদান করে। অতএব এইটাকে একটু হালকা করে নেওয়ার জন্য চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এই সমস্ত দেশগুলোকেও চাপ প্রয়োগ করে যাতে কোরিয়ার সাথে তারা এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ও কোরিয়ার সাথে 1880 খ্রিস্টাব্দের দিকে এই ধরনের একটি চুক্তিতে স্বাক্ষর করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে এই যে কোরিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ওই অপর যে সমস্ত চুক্তিগুলো স্বাক্ষরিত হলো সেখানেও জাপান কোরিয়াকে, অন্যান্য দেশও কোরিয়াকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা প্রদান করে। কিন্তু এই অবস্থায় আমরা দেখতে পাবো যে এই যে চুক্তিগুলো স্বাক্ষরিত হলো, এই চুক্তির পরও কোরিয়া কিন্তু চীনের করদ রাজ্য হিসাবে চীনের কাছে গণ্য হয়েছিল। কোরিয়া এই চুক্তিতে আরো বলা হয়েছিল, অর্থাৎ 1876 সালে জাপান এবং কোরিয়ার মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়েছিল কোরিয়া জাপানের নিকট তার 3টি বন্দর উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা গৃহীত হয়েছিল। এই 3টি বন্দর, উল্লেখযোগ্য বন্দর ছিল ফুসান, ইনচন, উনসন। এই 3টি বন্দর, কোরিয়ার বন্দর জাপানের জন্য উন্মুক্ত করে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই অবস্থায় আমরা দেখব যে কোরিয়াতে দুটি দলের উদ্ভব হয়, একটা জাপান সমর্থিত, একটা চীন সমর্থিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোরিয়া কিন্তু নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছিল। অতএব এমত অবস্থায় আমরা দেখতে পাবো তাদের দেশের যে জনগণ ছিল, অর্থাৎ কোরিয়ার নাগরিকগণ, তারা দুটি অংশে বিভক্ত হয়ে পড়লো। একটা জাপান সমর্থিত সংস্কারপন্থী দল আর একটা চীন সমর্থিত সংস্কার বিরোধী দল। চীন সমর্থিত সংস্কার বিরোধী দল, তাহলে আমরা এখানে দুটি বিষয় দেখতে পাবো যে কোরিয়াতে দুটি দলের উত্থান হয়। কোরিয়াতে দুটি দলের উত্থান,
একটা হলো জাপান সমর্থিত সংস্কারপন্থী দল, আর একটা হলো চীন সমর্থিত সংস্কার বিরোধী দল। এখন এই অবস্থায় আমরা দেখব যে 1884 সালে এই দুটো দলের মধ্যে স্বাভাবিক কারণে সংঘাত বা সংঘর্ষ সংগঠিত হয়। এই দুটো দলের মধ্যে যে সংঘাত বা সংঘর্ষ সংগঠিত হয়, এই সংঘাতের প্রেক্ষিতেই চীন ও জাপান উভয় দেশ এখানে সৈন্যবাহিনী প্রেরণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চীন এবং জাপান এ দুটো দেশ যে সময়ে কোরিয়াতে সৈন্যবাহিনী প্রেরণ করে, তখন দুটো দেশের মধ্যেই যুদ্ধ সংগঠিত হওয়ার মতো পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সেনাবাহিনী প্রেরণ করলো, অতএব এই অবস্থায় যুদ্ধ দুটি দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে। অতএব এই দুটো দেশের মধ্যে দুটি দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে যে কোনো সময় যুদ্ধ বাঁধার মতো একটি সমূহ সম্ভাবনা রয়েছে। দু দেশের মধ্যে আসন্ন যুদ্ধ শেষ অবধি লি-ইটু কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে এটির পরিসমাপ্তি ঘটে। অর্থাৎ লি-ইটু কনভেনশন স্বাক্ষর করে আমরা দেখতে পাবো দুটি দেশ মুখোমুখি অবস্থান করলেও তাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়নি। এই লি-ইটু কনভেনশনে যে সমস্ত বিষয়গুলি উল্লেখ করা হলো সেটা আমরা সুপ্রিয় শিক্ষার্থী একটু আলোচনা করে নেই, নইলে আমাদের অপূর্ণতা থেকে যাবে। সেখানে বলা হলো যে 4 মাসের মধ্যে দুই রাষ্ট্র নিজ নিজ সেনাবাহিনীকে এই কোরিয়া থেকে অপসারণ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করবে। কোরিয়া স্বাধীন থাকবে এবং জাপান ও চীন ব্যতীত অন্য কোনো বিদেশি শক্তির তত্ত্বাবধানে কোরিয়ার সেনাবাহিনী পুনর্গঠিত করবে। যদি ভবিষ্যতে চীন বা জাপানের কোরিয়াতে সৈন্য প্রেরণের প্রয়োজন হয়, তাহলে এক পক্ষ অপর পক্ষকে লিখিতভাবে অগ্রিম নোটিশ না দিয়ে সৈন্য প্রেরণ করতে পারবে না। এছাড়া যে উদ্দেশ্যে সৈন্য প্রেরণ করা হবে সেই উদ্দেশ্য সমাধা হওয়ার পর সেনা অপসারণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু আমাদের একটুখানি বুঝতে হবে যে 4 মাসের মধ্যেই দু দেশের সেনাবাহিনী, অর্থাৎ কোন দেশের কোরিয়াতে অবস্থান করছে চীন এবং জাপান, এই দুটো দেশের সেনাবাহিনী, অতএব তারা এই কন্ডিশনের মধ্যে বললেন যে চীন এবং জাপান এই দুটো দেশের সেনাবাহিনীকে 4 মাসের মধ্যে কোরিয়া থেকে অপসারণ করার নীতিগত সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। এবং আমরা দেখব যে নেক্সট কি বলা হলো, নেক্সট যেটা বলা হলো এইটা আমরা আলোচনা করবো না, তার পরবর্তীতে 3 নাম্বারটি যেটা বলা হলো এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ভবিষ্যতে চীন এবং জাপানের কোরিয়াতে সৈন্য প্রেরণের প্রয়োজন হলে এক পক্ষ অপর পক্ষকে লিখিতভাবে অগ্রিম নোটিশ দিয়ে সৈন্য প্রেরণ করতে, নোটিশ না দিয়ে সৈন্য প্রেরণ করতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি করতে হবে তাহলে? জাপান এবং চীন এই দুটো দেশ যদি কোরিয়াতে সৈন্য প্রেরণ করতে হয়, তাহলে লিখিতভাবে যদি চীন সেনাবাহিনী প্রেরণ করে তাহলে জাপানকে অবহিত করবে, জাপান সেনাবাহিনী প্রেরণ করলে চীনকে অবহিত করবে। তাহলে এই যে এবং যে উদ্দেশ্যে সেনাবাহিনী প্রেরণ করবে সেই উদ্দেশ্য বাস্তবায়িত হলে সেখান থেকে তাদের সেনাবাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় কোরিয়াতে 1894 খ্রিস্টাব্দে টংহক নামক একটি ধর্মীয় সম্প্রদায়ের উদ্ভব হয়। আমরা দেখব তাও ধর্ম, কনফুসিয়াসের নীতি ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, এই 3টি ধর্মের সংমিশ্রণে টংহক নামক একটি নতুন ধর্মীয় সম্প্রদায়ের উদ্ভব হয়। এই যে ধর্মীয় সম্প্রদায়ের উদ্ভব হলো, এই ধর্মীয় সম্প্রদায় কোরিয়া সরকারকে কাছে তাদের ধর্মীয় মতবাদের স্বীকৃতি আদায়ের জন্য চেষ্টা করলেন, কিন্তু কোরিয়া সরকার এই ধর্মকে স্বীকৃতি না দিয়ে তারা বিদ্রোহ ঘোষণা করে, তাহলে আমরা দেখতে পাবো যে 1894 খ্রিস্টাব্দে যে ধর্মমতের প্রবর্তন হয়েছিল, কনফুসিয়াসের নীতি ধর্ম, তাও ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই 3টি ধর্মের সমন্বয়ে একটি নতুন ধর্মমত তারা প্রবর্তন করেছিলেন এবং এই ধর্মটির নাম ছিল টংহক ধর্ম। এটিকে কোরিয়া সরকার স্বীকৃতি না দেওয়ার প্রেক্ষিতেই তারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এই বিদ্রোহ দমনের জন্য চীন কোরিয়াতে সৈন্য প্রেরণ করে এবং এই চীন কোরিয়াতে যে সৈন্য প্রেরণ করে, ইতিমধ্যে যে লি-ইটু কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল, সেই লি-ইটু কনভেনশনে বলা হয়েছিল যে উল্লেখিত দুটো দেশ অর্থাৎ চীন এবং জাপান যদি কোরিয়াতে সেনাবাহিনী প্রেরণ করে, তাহলে যে দেশ সেনাবাহিনী প্রেরণ করবে অপর দেশকে লিখিতভাবে জানাবে। কিন্তু এখানে একটি সমস্যার সৃষ্টি হলো, চীন লিখিতভাবে না জানিয়েই লি-ইটু কনভেনশনকে লঙ্ঘন করে বা বরখেলাপ করে চীন কোরিয়াতে সেনাবাহিনী প্রেরণ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করলেন। প্রতিবাদ স্বরূপ জাপানও কোরিয়াতে সৈন্যবাহিনী প্রেরণ করেন। 1894 খ্রিস্টাব্দে জাপান কাওসিং নামে এই চীনের একটি অতিরিক্ত সৈন্যবাহী জাহাজে এই অবস্থার পরিপ্রেক্ষিতে
যুদ্ধ ঘোষণা করার নীতিগত সিদ্ধান্ত তারা গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাবো যে লি-টু কনভেনশন যে স্বাক্ষরিত হয়েছিল, এই লি-টু কনভেনশন যদি তারা বরখেলাপ না করতো তাহলে কিন্তু সেখানে জাপান সেনাবাহিনী প্রেরণ করতো না। অতএব জাপান সেনাবাহিনী প্রেরণ করার পরে দুদেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থান করে এবং যে কোনো সময় সংঘাত বা সংঘর্ষ ঘটার মতো পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থায় 1894 খ্রিস্টাব্দে জাপান কাউসিং নামক চীনের একটি অতিরিক্ত সৈন্যবাহী জাহাজে গোলাবর্ষণ করলে 1 আগস্ট 1894 খ্রিস্টাব্দে চীন জাপান যুদ্ধের সূচনা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যুদ্ধের আর তেমন বিবরণ দেব না। আমরা এই যে যুদ্ধটি সংগঠিত হলো, এই যুদ্ধের ফলে কি হলো সেটা আমরা দেখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যুদ্ধের ফলে আমরা জানি বৃহৎ দেশ চীন ক্ষুদ্র দেশ জাপানের কাছে হেরে গিয়েছিলেন বা পরাজিত হয়েছিলেন। অতএব এই অবস্থায় শেষ পর্যন্ত 1895 খ্রিস্টাব্দে 17 এপ্রিল এ দুটো বিবদমান দেশের মধ্যে শিমানোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবং এই যে শিমানোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, শিমানোসেকির সন্ধির মাধ্যমে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শিমানোসেকির সন্ধিতে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছিল সেইগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। চীন কোরিয়াকে স্বাধীন রাজ্য হিসাবে স্বীকৃতি দান করবে। তাহলে চীন কোরিয়াকে এতদিন কিন্তু আমরা দেখবো যে জাপানের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে, আমেরিকার সাথে যে সমস্ত চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে, এই সমস্ত চুক্তিতে কিন্তু কোরিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। 1895 খ্রিস্টাব্দের 17 এপ্রিল যে শিমানোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়, এই প্রথম চীন তার করদ রাজ্য কোরিয়াকে করদ রাজ্য হিসাবে যে গণ্য করত সেখান থেকে সরে দাঁড়ানোর নীতিগত সিদ্ধান্ত তারা গ্রহণ করে এবং এই অবস্থার প্রেক্ষিতে চীন কোরিয়ায় স্বাধীনতা স্বীকৃতি দান করে। এখানে আমরা দেখব যে 1895 সালে শিমানোসেকির সন্ধিতে চীন কোরিয়াকে স্বাধীনতার স্বীকৃতি দান করেন। 2 নম্বরে আমরা দেখতে পাবো চীন জাপানকে লিয়াওটাও উপদ্বীপ, ফরমোজা ও পেসকারাটুস দ্বীপপুঞ্জ সমর্পণ করে। অর্থাৎ 3টি গুরুত্বপূর্ণ লিয়াওটাও দ্বীপ, ফরমোজা, পেসকারাটুস দ্বীপপুঞ্জ তাদের সমর্পণ করে। জাপানকে চীন দেশে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেওয়া হয় এবং চীনের 4টি বন্দর জাপানের জন্য উন্মুক্ত করে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত এই সময় গ্রহণ করা হয়। এগুলো কি, এর নাম আমরা দেখব শাসি, চুংকি, হ্যাংসাও, সুসাও। এই 4টি বন্দর চীনের গুরুত্বপূর্ণ বন্দর। এই সমস্ত বন্দর যাতে জাপান ব্যবসা বাণিজ্য করতে পারে এই কারণে জাপানের নিকট উন্মুক্ত করে দেওয়া হয়। পাশ্চাত্য শক্তিবর্গ জাপানের সাথে বৈষম্যমূলক চুক্তিগুলো বাতিল করতে সম্মত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাবো যে অত্যন্ত গুরুত্ব সহকারে যে ইতিপূর্বে তারা বিদেশে তাদের মিশন প্রেরণ করেছিলেন পাশ্চাত্য শক্তিবর্গ, কিন্তু তারা এই সমস্ত বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দেয় না। অর্থাৎ পাশ্চাত্য শক্তিবর্গ জাপানের সাথে এই বৈষম্যমূলক চুক্তিগুলো বাতিল করতে কোনোভাবেই রাজি হয় নাই। কিন্তু এখন আমরা দেখতে পাবো যেহেতু যুদ্ধে জয়লাভ করেছে, যুদ্ধে জয়লাভ করার পরে যে শিমানোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়েছে, শিমানোসেকির সন্ধি স্বাক্ষরিত হওয়ার পর পাশ্চাত্যের দেশগুলো এখন চিন্তা ভাবনা করা শুরু করলো যে জাপান তো বিশ্বের দূরপ্রাচ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ, অতএব পাশ্চাত্য শক্তিবর্গ জাপানের সাথে বৈষম্যমূলক চুক্তিগুলো বাতিল করতে সম্মত হয়। নেক্সট আমরা দেখতে পাবো জাপানে বিদেশি শক্তির আতিরাষ্ট্রিক অধিকার এই সময়ে বিলুপ্তি ঘটে। আমদানি রপ্তানি বাণিজ্যের উপর শুল্ক নিয়ন্ত্রণ করার অধিকার পায় জাপান এবং আমরা দেখতে পাবো যে শিমানোসেকির সন্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ চীন জাপানকে 200 মিলিয়ন টিল ও 175 মিলিয়ন ডলার দিতে প্রতিশ্রুত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের একটি পরিষ্কার ধারণা থাকতে হবে, আমরা এই যে শিমানোসেকির সন্ধিটি স্বাক্ষরিত হলো, এই শিমানোসেকির সন্ধির মাধ্যমে চীন এবং জাপান এ দুটো দেশের মধ্যে এই চুক্তির মাধ্যমে এ দুটো দেশের মধ্যে শান্তি বা স্থিত অবস্থা বিদ্যমান থাকে। কিছুদিন বিদ্যমান থাকলেও আমরা দেখতে পাবো যে এই চুক্তিটিও কিন্তু ছিল অসম সন্ধি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় আমরা দেখে নিব একটু যে শিমানোসেকির সন্ধির প্রতিক্রিয়া কি দেখা দিয়েছিল। জাপানে আমরা দেখতে পাবো জাপানের সাথে চীনের পরাজয়ের ফলে চীনের যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, চীনের বুদ্ধিজীবী সম্প্রদায় এবং চীনের যে সমস্ত নাগরিক ছিল, এমনকি চীনের সম্রাট, সকলের মধ্যে চীনের আত্মশক্তি বৃদ্ধির একটি চেষ্টা বা চিন্তা এই সময় তাদের মধ্যে প্রবল আকার ধারণ করে এবং যার ফলে চীনে এক ধরনের সংস্কার আন্দোলন পরিচালনা করার নীতিগত সম্রাট সিদ্ধান্ত গ্রহণ করে, যার ফলে আমরা দেখতে পাবো সম্রাট 1898 খ্রিস্টাব্দে 100 দিবসের সংস্কার বা 100 ডে রিফর্মস কার্যক্রম পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে আমরা
দেখতে পাবো যে সন্ধি অর্থাৎ শিমানো সেকির সন্ধির ফলে এমনকি 1894-95 সালে যে চীন জাপান যুদ্ধটি সংগঠিত হয়, এই যুদ্ধের প্রেক্ষিতেই চীনের আত্মশক্তি বৃদ্ধির একটি চেষ্টা বা চিন্তা তাদের মধ্যে পরিলক্ষিত হয় এবং সেখান থেকেই তারা চিন্তা ভাবনা করা শুরু করে যে চীনের সংস্কার আন্দোলন পরিচালনা করা আশু সম্ভব, এবং তাই এই কারণে সম্রাট কুয়াংশু সংস্কার কার্যক্রমে হাত দেন এবং 100 দিবসের সংস্কার কার্যক্রম শুরু করেন, কিন্তু এই সমস্ত কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় আন্তর্জাতিক কি প্রতিক্রিয়া দেখা দিয়েছিল সেটা আমরা দেখে নিব খুব সংক্ষিপ্তভাবে। চীন জাপান যুদ্ধে জাপানের জয়ের ফলে পাশ্চাত্য শক্তিবর্গ আতঙ্কিত হয় এবং এই যে পাশ্চাত্য শক্তিবর্গ জাপানের এই শক্তি দেখে যে আতঙ্কিত হয়েছিল, এই আতঙ্ককে পিতাতঙ্ক বা ইয়েলো পেরিল নামে পরিচিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নেব ইয়েলো পেরিল বা পিতাতঙ্ক। রাশিয়া চীনের মিত্র রাষ্ট্ররূপে শিমানো সেকি সন্ধি বাতিল করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের যে অংশটি অর্থাৎ রুশ জাপান যুদ্ধটি আলোচনা করব, সেখানে এই বিষয়টি পুরোপুরি আলোচনা করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে 1894-95 সালে চীন জাপান যুদ্ধ এবং এই বৃহৎ দেশের সাথে ক্ষুদ্র দেশের যে যুদ্ধ, সেই যুদ্ধে বৃহৎ দেশ চীন ক্ষুদ্র দেশ জাপানের কাছে পরাজিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যন্ত এখানে চীন জাপান যুদ্ধ পরিসমাপ্তি করে আমরা রুশ জাপান যুদ্ধটি শুরু করব। রুশ জাপান যুদ্ধ আমরা দেখব যে 1904-05 সালে রুশ জাপান যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল, এই রুশ জাপান যুদ্ধ সম্পর্কে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আলোচনা করব। আমাদের কিন্তু শিক্ষার্থীবৃন্দ মনে রাখতে হবে, দুটি প্রশ্ন থেকে আমাদের যে কোনো একটি প্রশ্ন প্রতি বছরই আসে। একটা রুশ জাপান যুদ্ধ আর একটা চীন জাপান যুদ্ধ, তোমাদের অল্টার করে তোমাদের একটা আসবেই। অতএব তোমরা এই ক্লাসটি অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে এবং তোমাদের যে কোনো একটি প্রশ্ন আসবে, অর্থাৎ গতবার যে প্রশ্নটি চলে আসছে এইবার অপর প্রশ্নটি আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রুশ জাপান যুদ্ধের পটভূমি বা ব্যাকগ্রাউন্ড বা কারণ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। 1904-05 সালে যে রুশ জাপান যুদ্ধটি সংগঠিত হয় সেটি আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। শিমানো সেকির সন্ধি, শিমানো সেকির সন্ধিতে আমরা দেখতে পাবো যে সমস্ত বিষয় সংযুক্ত করা হয়েছিল, রাশিয়া কিন্তু এটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এবং রাশিয়া কিন্তু এই চুক্তি কোনোভাবেই মেনে নিতে রাজি ছিলেন না। কারণ কি ছিল, আমরা ভৌগোলিক অবস্থানটুকু একটুখানি ব্যাখ্যা করার চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের পরিষ্কার হবে। আমরা দেখব যে জাপানের উত্তরে কোরিয়া এবং কোরিয়ার উত্তরে আমরা দেখতে পাবো ইয়েলো নদী, ইয়েলো নদীর পর এলো মানচুরিয়া থেকে উত্তর দিকে আমরা দেখতে পাবো রাশিয়ার ভ্লাদিভস্টক বন্দর। অতএব রাশিয়া চাবে যে দূরপ্রাচ্যের এই ভ্লাদিভস্টক বন্দরের মাধ্যমে দূরপ্রাচ্যের রাজনীতিতে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক। অতএব দূরপ্রাচ্যের রাজনীতিতে জাপান যদি সক্রিয় ভূমিকা পালন করে, সেক্ষেত্রে রাশিয়ার জন্য অত্যন্ত বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে। এই কারণে রাশিয়া এই বিষয়টি অনুধাবন করার চেষ্টা করে। কোরিয়া ও মানচুরিয়া এই উভয় অঞ্চলে রাশিয়া এবং জাপান রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে এই কারণেই মূলত আবির্ভূত হয়। রাশিয়ার কূটনৈতিক চাপের ফলেই ইতিপূর্বে যে শিমানো সেকির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এই শিমানো সেকির সন্ধির মাধ্যমে জাপান, আমরা ইতিপূর্বেই বলেছি, লিয়াওটাও উপদ্বীপ এবং পোর্ট আর্থার বন্দর দখল করেছিলেন। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাশিয়ার কূটনৈতিক চাপের ফলেই শেষ পর্যন্ত জাপান লিয়াওটাও উপদ্বীপ এবং পোর্ট আর্থার বন্দর তার হস্তচ্যুত হয়। রাশিয়া উক্ত দ্বীপ ও বন্দরের উপর 25 বছরের ইজারা লাভ করে। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে 1895 সালে যে শিমানো সেকির সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল, সেই শিমানো সেকির সন্ধির মাধ্যমে জাপান কি করেছিল, এই সমস্ত দ্বীপ লাভ করেছিল এবং পরবর্তী সময়ে রাশিয়ার কূটনৈতিক চাপের ফলে রাশিয়া উক্ত দ্বীপ এবং বন্দরের উপর 25 বছরের ইজারা লাভ করে। ট্রান্স সাইবেরিয়ান রেলপথটি ভ্লাদিভস্টক বন্দর পর্যন্ত বিস্তৃত করে রাশিয়ার রেলপথটি নিরাপত্তার জন্য সেখানে রুশ সেনাবাহিনী মোতায়েন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাশিয়া চাচ্ছে দূরপ্রাচ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করতে এবং দূরপ্রাচ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করে এই অঞ্চলে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এই অবস্থায় আমরা দেখতে পাবো যে রাশিয়া সেখানে তার সেনাবাহিনী অর্থাৎ এই অঞ্চলটিতে ভ্লাদিভস্টক বন্দর এবং তার আশেপাশে বন্দরগুলিতে এবং সেখান থেকে আমরা দেখতে পাবো যে মানচুরিয়াতেও তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিলেন। যে সময়ে চীনে বক্সার বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবং এই সময়ে আমরা দেখতে পাবো যে সেখানে সম্মিলিত একটি বাহিনী
এই বক্সার বিদ্রোহীদের প্রতিরোধ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, যা আমরা আগের ক্লাসগুলোতে বলেছি। এই অবস্থায় আমরা দেখতে পাবো বক্সার বিদ্রোহের সময়ে সম্মিলিত বাহিনী উত্তর চীনে গমন করেন এবং রাশিয়া তাদের সরানোর জন্য দাবি উত্থাপন করে। অর্থাৎ সম্মিলিত বাহিনীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল জাপানের সেনাবাহিনী। সেখানে জাপানের ৮,০০০ সেনাবাহিনী ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় আমরা দেখতে পাবো যে 1902 সালে 30শে জানুয়ারি ইঙ্গো জাপান চুক্তি স্বাক্ষরিত হয়। ইঙ্গো জাপান চুক্তি রুশ জাপান যুদ্ধকে অনেকাংশে ত্বরান্বিত করে। এই চুক্তির ফলে জাপানের রাষ্ট্রীয় মর্যাদা অনেকাংশে বৃদ্ধি পায়। কারণ কি ছিল? ব্রিটেন জাপানকে প্রথম সারির দেশ হিসেবে স্বীকৃতি দেয়। ইতিপূর্বে বিশ্বের প্রথম সারির যে সমস্ত দেশগুলো ছিল, এই সমস্ত দেশের সাথে জাপানের অসম সন্ধি ছিল এবং এই সমস্ত অসম সন্ধি ইতিপূর্বে বাতিল করা হয়েছে। এবং এই অবস্থায় ব্রিটেন প্রথম সারির একটি দেশের সাথে জাপান প্রথম এই ধরনের একটি সমতার ভিত্তিতে চুক্তি স্বাক্ষর করে এবং যার ফলে ব্রিটেন জাপানকে প্রথম সারির দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 1902 সালে 30শে জানুয়ারি যে ইঙ্গো জাপান চুক্তিটি স্বাক্ষরিত হয়, এই ইঙ্গো জাপান চুক্তি জাপানকে আরো মর্যাদা বৃদ্ধিতে সহায়তা করে। শুধুমাত্র মর্যাদা বৃদ্ধিতে নয়, জাপানের নৌশক্তি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। জাপান ব্রিটেনের সহায়তা রাশিয়ার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে। ব্রিটিশ নৌবাহিনীর সহযোগিতায় জাপানের নৌশক্তি এই সময়ে আমূল পরিবর্তন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাপান ব্রিটেনের সাথে সমতার ভিত্তিতে যে সন্ধি স্বাক্ষর করলো, এই সন্ধিতে তার মর্যাদা বিশ্বে অনেকাংশে বেড়ে যায়। এই অবস্থায় 1905 সালে চুক্তিটি প্রথমবারের মতো পরিবর্তিত হয়। 1911 সালে দ্বিতীয়বারের মতো পরিবর্তিত হয়। এই চুক্তির মেয়াদ শেষ করা হয় 13 জুলাই 1921 সালে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চুক্তিটি সম্পর্কে আমরা একটুখানি আলোচনা করলাম। এখন আমরা পুনরায় রুশ জাপান যুদ্ধের দিকে ধাবিত হই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে কোরিয়াতে জাপানের যে আদর্শ ছিল সেটা আমরা একটুখানি দেখে নেই। কোরিয়াতে জাপানের আদর্শ ছিল কোরিয়াতে বিদেশি প্রভাবাধীন কোনো এলাকা গড়ে উঠতে না দেওয়া, অর্থাৎ বিদেশি প্রভাব যাতে সেখানে খুব কম থাকে সেটা তাদের পরিলক্ষিত হয়েছে এবং তারা চাচ্ছে যে জাপানের আধিপত্য যাতে কোরিয়াতে থাকে। প্রশাসনিক সংস্কারের মাধ্যমে কোরিয়াতে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা তারা নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। চীন জাপানের এই আদর্শকে কোনো চুক্তিতে সম্মত বিবেচনা করেননি। অর্থাৎ আমরা দেখতে পাবো যে চীন কখনো জাপানকে এই ধরনের সুযোগ সুবিধা প্রদান করেনি যে চীন জাপান কোরিয়াতে তাদের প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চীন জাপানের এই আদর্শকে কোন যুক্তিতে সম্মত বিবেচনা করেননি। 1896 সালে কোরিয়া সম্পর্কে রাশিয়া ও জাপান বোঝাপড়া করার উদ্দেশ্যে ইয়ামাগাটা লোবনভ প্রটোকল স্বাক্ষর করে। এই যে চুক্তিটি স্বাক্ষরিত হয়, এই চুক্তিতে পরে আমরা দেখতে পাবো দুই দেশের মধ্যে কিছুটা হলেও সম্পর্কের উন্নতি হয়। 1898 সালে আমরা দেখব যে নিশি-রুজেন নামে কনভেনশন স্বাক্ষর করা হয়। নিশি-রুজেন কনভেনশন 1902 সালে জাপান এবং রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। মানচুরিয়া কনভেনশন, এই সমস্ত কনভেনশনগুলো স্বাক্ষর হওয়ার পরে রাশিয়া এবং জাপানের মধ্যে সম্পর্ক উন্নতির একটি প্রচেষ্টা গ্রহণ করা হয়। কিন্তু বাস্তব অবস্থায় আমরা দেখতে পাবো বিবদমান এই দুটো দেশের মধ্যে কিন্তু সম্পর্কের তেমন কোনো উন্নতি হয়নি। তার মূল কারণ ছিল আমরা দেখতে পাবো যে দূরপ্রাচ্যের রাজনীতিতে এই দুটি দেশ অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং তাদের স্ব প্রভাব বলয়কে বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই কনভেনশনে বলা হয় যে এই যে 1902 সালে জাপান ও রাশিয়ার মধ্যে যে কনভেনশনটি স্বাক্ষরিত হয়, এই কনভেনশনে 18 মাসের মধ্যে রাশিয়া মানচুরিয়া হতে তার সেনাবাহিনী প্রত্যাহার করে নেবে বলে তারা সম্মত হয়। 1903 সালে চীন কোরিয়া সম্পর্কে জাপানকে জানান যে রাশিয়ার নিকট কতগুলো প্রস্তাব উপস্থাপন করে। কোরিয়া সম্পর্কে জাপান যে সমস্ত প্রস্তাবগুলো দেয় যে রাশিয়ার নিকট কতগুলো প্রস্তাব উপস্থাপন করে, সেগুলো কি ছিল? জাপান এবং রাশিয়া উভয় দেশই কোরিয়ার স্বাধীনতা এবং রাষ্ট্রীয় অখণ্ডতা মান্য করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাশিয়া এবং জাপান এই দুটো দেশ কোরিয়ার স্বাধীনতা এবং রাষ্ট্রীয় অখণ্ডতা মান্য করবে। কোরিয়াতে জাপানের বিশেষ স্বার্থগুলো রাশিয়া স্বীকার করে নেবে। জাপান মানচুরিয়াতে রাশিয়ার রেলপথ সংক্রান্ত বিশেষ স্বার্থ মান্য করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় 1904 সালে 6 ফেব্রুয়ারি জাপান রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। 1904 সালের 6 ফেব্রুয়ারি জাপান আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই দুটো দেশের মধ্যে সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হতে থাকে। অতএব এই অবস্থায় 8 ফেব্রুয়ারি পোর্ট আর্থার বন্দরের উপর আক্রমণ করে। পোর্ট আর্থার বন্দরের উপর আক্রমণ করে রুশ বাহিনীকে হতচকিত করে তোলে জাপানি নৌবাহিনী। 1904 সালের 10 ফেব্রুয়ারি জাপান
রাশিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1904 সালের 10 ফেব্রুয়ারি জাপান রাশিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে। জাপান কোরিয়া ও লিয়াটক উপদ্বীপে সেনা প্রেরণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে যে সমস্ত দ্বীপ এবং অঞ্চলগুলো রাশিয়ার হস্তচ্যুত হয়েছে, ওই সমস্ত দ্বীপ এবং অঞ্চলগুলো তারা নিয়েছে, এবং এই সমস্ত দ্বীপ এবং অঞ্চলগুলোতে শেষ পর্যন্ত জাপান তার সেনাবাহিনী প্রেরণ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। পোর্ট আর্থার ও ভ্লাদিভস্টক বন্দরে নৌবাহিনী প্রেরণ করে। মুগদেন তথা পোর্ট আর্থার বন্দরে 17 দিনব্যাপী এই যুদ্ধ সংগঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় যে সময় রাশিয়া হেরে যাওয়ার মতো পরিবেশ এবং পরিস্থিতি হচ্ছে, তখন বাল্টিক সাগরে তাদের যে বিশাল নৌবহর ছিল, এই নৌবহরকে এই অঞ্চলে প্রেরণ করার তারা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু ব্রিটেনের সহযোগিতায় এই নৌবহরটি সুয়েজ খাল অতিক্রম করতে বাধার সম্মুখীন হয়। বিদায় আমরা দেখব যে তারা আফ্রিকা অঞ্চল প্রদক্ষিণ করে শেষ পর্যন্ত এই জাপান সাগরে আসতে তাদের অনেক দিন সময় লাগে, এবং শেষ পর্যন্ত তারা ক্লান্ত হয়ে পড়ে। এবং এই অবস্থায় 1905 খ্রিস্টাব্দেও শেষ পর্যন্ত তারা যুদ্ধ অব্যাহত রাখে, এবং 1905 খ্রিস্টাব্দে 27শে মে সুশিমা জলযুদ্ধ এই দুটো দেশের মধ্যে সংগঠিত হয়। মনে করা হয়ে থাকে বা বলা হয়ে থাকে যে ট্রাফালগার নৌযুদ্ধের পর এত বড় নৌযুদ্ধ বিশ্বে আর কখনো সংগঠিত হয়নি। অতএব এই সুষমা জলযুদ্ধে, সুসীমা যে জলযুদ্ধ 1905 খ্রিস্টাব্দের 27শে মে সংগঠিত হয়, এই যুদ্ধে রাশিয়ান নৌবাহিনী জাপানি নৌবাহিনীর কাছে পরাজিত এবং পর্যুদস্ত হয়। অতএব এই অবস্থায় আমরা দেখতে পাবো যে শেষ পর্যন্ত পোর্টসমাউথের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে এই অবস্থায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের মধ্যস্থতায় 5 সেপ্টেম্বর 1905 খ্রিস্টাব্দে জাপান এবং রাশিয়ার মধ্যে পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয়। পোর্টসমাউথের সন্ধির যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। রাশিয়া এই সন্ধিতে স্বীকৃতি দান করে যে কোরিয়াতে জাপানের রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক স্বার্থ বজায় থাকবে। মানচুরিয়াতে রাশিয়ার রেলপথ ও ইজারাধীন অঞ্চল জাপানকে ছেড়ে দিতে হবে। দূরপ্রাচ্যে রাশিয়ার নৌশক্তি হ্রাস করতে হবে। জাপানকে যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। জাপানের হাতে রাশিয়াকে শাখালীন অঞ্চল ছেড়ে দিতে হবে। এই অবস্থায় রাশিয়ায় আমরা দেখতে পাবো যে রুশ জাপান যুদ্ধের গুরুত্ব ছিল বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তি বা এই যুদ্ধের যে গুরুত্ব, এই যুদ্ধ হওয়ার ফলে চীনের আভ্যন্তরীণ নীতিতে পরিবর্তন করা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার ফলে 1911 সালে আমরা দেখব যে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়, এবং এই যুদ্ধের ফলে জাপানের আগ্রাসী মনোভাব সৃষ্টি হয়, এবং জাপান 1910 সালে কোরিয়া নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। রাশিয়ার রাজনীতিতে পরিবর্তন হয় 1905 সালে সেখানে বিপ্লব সংগঠিত হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়। যদিও 1920 সালে বিপ্লব সাফল্য অর্জন করেনি, তো তারপরে 1917 সালে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সেই পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এশিয়ার জাতীয়তাবাদী চেতনা বিকাশে এই যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটি বিষয় আলোচনা করলাম, চীন জাপান যুদ্ধ এবং রুশ জাপান যুদ্ধ, এর আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং এর প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো প্রশ্ন? স্যার আসসালামু আলাইকুম। বল, কোনো প্রশ্ন? কামরুন নাহার, কোনো প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি যেটা বললেন যে প্রশ্ন মানে আমাদের টপিক দুটো খুব, স্যার বলছি যে আমাদের যে টপিক দুটো আপনার, স্যার বলছি যে আমাদের যে দুইটা টপিকস করালেন আপনি তো বললেন অনেক গুরুত্বপূর্ণ। হ্যালো করে দিলাম স্যার।